কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কারী ডিবি হেফাজতে। নতুন ৮ দফার মধ্যে যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা। ব্যাংকে লেনদেন করা যাবে 10টা থেকে 3টা পর্যন্ত। কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত রাতে। নাশকতার আগুনে পুড়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের 3টি বগি। রেলের ক্ষতি 22 কোটি টাকা জানালেন মন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। এবং শুল্ক হার দ্বিগুণ করেও থামানো যাচ্ছে না স্বর্ণের বার আনা। এক বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ 27,500 বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নিরাপত্তার সংকটে ভুগছিল তাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছে ডিবি। নারায়ণগঞ্জে নাশকতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ছাত্র আন্দোলনকারীদের নতুন 8 দফার মধ্যে যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নতুন 8 দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন। আপনারা আমায় কোথায় আছে জানাবেন না। সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন। এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। জামায়াত, বিএনপি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তবে ব্যাংক ও আদালত খোলার বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার মধ্যে গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের স্বজনরা কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। সাইদের পরিবার সন্তান হত্যার বিচার, পরিবারের কর্মসংস্থান ও দেখভালের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রংপুরের পীরগঞ্জ থেকে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে পরিবারের সদস্যরা। ভালো চাকরি করবে যাচ্ছিল, ছেলের আশা পূরণ হলো না। তিনি তো কোনো অন্যায় করে নাই, কিভাবে তাকে এভাবে হত্যা করা হলো। আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, আমার ছেলেকে যাই হত্যা করছে তারে আমি বিচার চাব। স্থানীয়দের প্রত্যাশা, আবু সাইদ হত্যার সুষ্ঠু বিচার সহ অসহায় পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। শহীদ আবু সাইদ ছিল আমাদের একজন আদর্শ ছাত্র, সমাজের প্রতিটি লোকের একটা আদর্শবান হিসেবে সে গড়ে উঠছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, এর আমি জোর বিচার দাবি করছি। জেলা প্রশাসক জানান, সাইদের পরিবারের আগ্রহের কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। ওনারা যা বলতে চান এক্ষেত্রে ওনারা একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে যেন বলেন, ভালো একটা সুবিধা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী তো পীরগঞ্জেরই, আন্তরিকভাবে বলার সুযোগ আছে। ওনারা কিছু দাবি দাওয়া করতে চেয়েছেন, একটাই কথাই বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন। নিহত সাইদ কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি বগি পুড়িয়ে দেওয়ায় রেলের 22 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় আগাম টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
হাজারো যাত্রীর পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন এখন একেবারেই নীরব। নেই ট্রেনের হুইসেল, ট্রেন ধরার তাড়া। স্টেশনের বিশাল এলাকা জুড়ে পিনপতন, নীরবতা। তবে শনিবার দুপুরে আন্তঃদেশীয় ট্রেনের টিকিট বিক্রি কাউন্টারের সামনে লম্বা লাইন। যারা ভারতগামী ট্রেনের আগাম টিকিট ক্রয় করে যাত্রা করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। দেশের অবস্থা খারাপ দেখে আমি ভাবলাম ওটা ক্যান্সেল করি। তো নিয়ম অনুসারে ওরা টাকাটা কেটে বাকি টাকাটা ফেরত দিছে। আমার 14 তারিখে টিকিট ছিল, ট্রেন বাতিল হয়েছে, এখন আমার ওই টিকিট ফেরত নিতে আসছে। আমি তো যেতে পারি নাই, কারফিউ ছিল আগের দিন থেকে, আজকে রিফান্ডের জন্য আসছি আর কি। সাম্প্রতিক সহিংসতায় 19 জুলাই ঢাকায় আসার পথে নরসিংদীতে সন্ত্রাসীদের কবলে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে পুড়ে যায় 3টি বগি। এছাড়াও ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের জানালার কাচ, ইঞ্জিন সহ আগুন দেয়া হয় রেল লাইনে। রেলমন্ত্রী জানান, এসব নাশকতায় রেলের ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। ইঞ্জিনগুলোতে পাথর মারে, সেগুলো গ্লাস ভাঙা হয়েছে। বিভিন্ন জায়গায় পুরো রেলের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের টোটাল প্রায় 22 কোটি 3 লক্ষ টাকা আমাদের ক্ষতি, রেলের ক্ষতি হয়েছে। গত শুক্রবার থেকে বিশেষ নিরাপত্তায় তেলবাহী ট্রেন চালু হলেও বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন। কবে থেকে যাত্রীবাহী ট্রেন চলবে এমন প্রশ্নের নির্দিষ্ট উত্তর না দিতে পারলেও মন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও রেলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। এই রেলকে তো আমরা এই সন্ত্রাসী জঙ্গিদের হাতের নাগালের মধ্যে পৌঁছে দিতে পারি না, এটাকে ধ্বংস করার জন্য কিংবা আগুন দিয়ে পুড়ায় ফেলার জন্য। সেই কারণেই আমরা এটা একটা পরিস্থিতির উন্নতি হলে আমরা সিদ্ধান্ত নিয়ে রেল চালাবো। রেল বন্ধ থাকলে শুধু যাত্রীবাহী ট্রেন থেকেই প্রতিদিন অন্তত 4 কোটি টাকা লোকসান বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুল্কহার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। শাখাওয়াত ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। এট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। চাঁদপুরে সরবরাহ কম হওয়ায় দামও চড়া। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম বড় স্টেশন পাইকারি মাছ বাজার। গত কয়েকদিন ধরে এই বাজারে 800 থেকে 1000 মন ইলিশ বিক্রি হচ্ছে। অন্য বছর একই সময় সরবরাহ হতো 2,500 থেকে 3,000 মন ইলিশ।
পাইকারি বাজারে 700 থেকে 800 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম 1350 টাকা, 1 কেজি ওজনের ইলিশের দাম 1550 টাকা এবং 1 কেজি 200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ 2200 টাকা দরে বিক্রি হচ্ছে। দেখছেন বাংলার সময়। অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান কারফিউর প্রভাব পড়েছে রাঙামাটির অর্থনীতিতে। জেলায় পর্যটন ও কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চেম্বার অব কমার্স। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, কিন্তু স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন খাতে বিরাজ করছে স্থবিরতা। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে শুনছান নীরবতা। ঘাটে নোঙর করে আছে শত শত টুরিস্ট বোট। অলস সময় কাটাচ্ছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই অবস্থা কৃষিপণ্য অবতরণ ঘাটেরও। মৌসুমি ফলের শেষ পর্যায়ে ঘাটগুলোতে বাগানি, ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে ব্যস্ত থাকার বদলে পড়ে আছে শুনছান নীরবতায়। আমাদের বোটগুলো খালি ভাড়াটারা হচ্ছে না, আমরা খুবই কষ্টে আছি। আমরা তো এখানে গাড়ি চালাতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমাদের অবস্থাটা কেউ বোঝে না। বর্ষা মৌসুমে পর্যটক আসার শুরুর এ সময়ে বুকিং বাতিল সহ প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। গত 17 তারিখের পর থেকে আগামী মাসের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত যে কয়টি বুকিং ছিল, প্রত্যেকটি হাউস বোটের প্রত্যেকটি বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। কাঠ, বাঁশ যা কিছু আছে সব কিছু মিলিয়ে 100 কোটি টাকার বেশি আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় ক্ষতি হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে রাঙামাটিতে লক্ষাধিক মানুষ পর্যটন ও কৃষিখাতের উপর নির্ভরশীল। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারী ডিবি হেফাজতে। নতুন 8 দফার মধ্যে যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন করা যাবে 10টা থেকে 3টা পর্যন্ত। এবং নাশকতার আগুনে পুড়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের 3টি বগি। রেলের ক্ষতি 22 কোটি টাকা জানালেন মন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।